প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজ থেকে এক শৃঙ্গ অভিযানের দ্বিতীয় খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আপনি যোগী পুরুষ, ভূত ভবিষ্যৎ আপনার জানা। আপনি বলুন তো, আমরা এই আশ্চর্য জানোয়ার দেখতে পাবো কিনা? লামা আবার মৃদু হেসে মাথা নাড়লেন, উপর থেকে নিচে 3 বার। ক্রোল রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছে। এবার বেশ জোরেই বলল, আস্ক হিম অ্যাবাউট দ্য ফ্লাইং লামাস। আমি লামার দিকে ফিরে বললাম, আমি আপনাদের মহাযোগী মিলারেপার আত্মজীবনী পড়েছি। তাতে আছে তিনি মন্ত্র বলে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারতেন। এখনও এমন কোনো তিব্বতী যোগী আছেন কি যিনি আশ্চর্য ক্ষমতার অধিকারী? মৌনী লামার চাহনিতে যেন একটা কাঠিন্যের ভাব ফুটে উঠল। তিনি এবার বেশ দৃঢ়ভাবে মাথাটা নাড়লেন, পাশাপাশি, অর্থাৎ না, নেই। তারপর তিনি তার ডান হাতের তর্জনীটা খাড়া করে সেই অবস্থায় পুরো হাতটাকে মাথার উপর তুলে কিছুক্ষণ ধরে ঘোরালেন। তারপর হাত নামিয়ে বাঁ হাত দিয়ে ডান হাতের উঁচুনো তর্জনীটাকে চাপ দিয়ে নামিয়ে দিলেন। মানেটা বুঝতে কোনো অসুবিধা হল না। মিলারেপা একজনই ছিলেন। তিনি মন্ত্র বলে উঠতে পারতেন। তিনি এখন আর নেই। গুম্ফা থেকে বেরোনোর আগে আমরা কিছু চা আর সাম্পা মৌনী লামার জন্য রেখে এলাম। এখানকার যাত্রী ও যাযাবরদের মধ্যে যারা মৌনী লামার কথা জানে, তারা এই গুম্ফার পাশ দিয়ে গেলেই লামার জন্য কিছু না কিছু খাবার জিনিস রেখে যায়। বাইরে এসে সন্ডার্স আর ক্রোলের মধ্যে তর্ক লেগে গেল। সন্ডার্স লামার সংকেতে আমল দিতে রাজি নয়। বলল, একবার হ্যাঁ, একবার না, এ আবার কি? আমার মতে হ্যাঁ এ না এ কাটাকাটি হয়ে কিছুই থাকে না, অর্থাৎ আমরা বৃথা সময় নষ্ট করছি। ক্রোল কিন্তু লামার সংকেতে সম্পূর্ণ অন্য মানে করেছে। সে বলল, আমার কাছে মানেটা খুব স্পষ্ট। হ্যাঁ মানে ইউনিকর্ন আছে, আর না মানে সেটা এমন জায়গায় আছে যেখানে আমাদের যেতে সে বারণ করছে। কিন্তু বারণ করলেই তো আর আমরা বারণ মানছি না। মার্কোভিচ এবার প্রথম আমাদের কথায় যোগ দিল। সে বলল, ইউনিকর্ন যদি সত্যিই পাওয়া যায়, তাহলে সেটাকে নিয়ে আমরা কি করব সেটা ভেবে দেখা হয়েছে কি? লোকটা কি জানতে চাইছে সেটা পরিষ্কার বোঝা গেল না। ক্রোল বলল, সেটা আমরা এখনো ভেবে দেখিনি। আপাতত জানোয়ারটাকে খুঁজে বের করাই হচ্ছে প্রধান কাজ। বলে মার্কোভিচ চুপ মেরে গেল। মনে হলো তার মাথায় কি যেন একটা ফন্দি খেলছে। কোকেন মুক্ত হবার পর থেকেই দেখছি তার উদ্যম অনেক বেড়ে গেছে। বিশেষ করে লামাদের সম্পর্কে তার একটা বিশেষ কৌতূহল লক্ষ্য করছি, যার জন্য কাল থেকে নিয়ে 7 বার সে দল ছেড়ে পাহাড়ে উঠে গুম্ফা দেখতে গেছে। কোকেনখোর শেষটায় কি ধর্মজ্ঞানী হয়ে দেশে ফিরবে? 9 আগস্ট, সকাল 10টা। আমরা এইমাত্র চুসুংলা গিরিবর্ত পেরিয়ে রাবণ হ্রদ ও তার পিছনে কৈলাসের তুষারাবৃত ডিম্বাকৃত শিখরের সাক্ষাৎ পেলাম। এই রাবণ হ্রদের তিব্বতী নাম রাক্ষসতাল, আর কৈলাসকে এরা বলে কাং রিম্পোচে। হ্রদটা তেমন পবিত্র কিছু নয়, কিন্তু কৈলাস দেখা মাত্র আমাদের কুলিরা সাষ্টাঙ্গ প্রণাম করল। অবিনাশবাবু প্রথমে কেমন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। শেষটা খেয়াল হওয়া মাত্র একসঙ্গে শিবের 8-10টার নাম উচ্চারণ করে হাঁটু গেড়ে বারবার মাটিতে মাথা ঠেকাতে লাগলেন। রাবণ হ্রদের পূব দিকে মানস সরোবর। কালই পৌঁছে যাব বলে মনে হয়। 10 আগস্ট, দুপুর 2:30। মানস সরোবরের উত্তর পশ্চিমে একটা জলকুণ্ডর ধারে আমরা বিশ্রাম করছি। আমাদের বাঁ দিকে চড়াইটা পেরিয়ে খানিকটা পথ গেলেই হ্রদের দেখা পাব। গত 1 মাসে এই প্রথম আমরা সকলে স্নান করলাম। প্রচণ্ড গরম জল, তাতে সালফার বা গন্ধক রয়েছে। জলের উপর ধোঁয়া আর শ্যাওলার আবরণ। আশ্চর্য তাজা বোধ করছি স্নানটা করে। এখন ডায়েরি লিখতাম না,
কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যেটা লিখে রাখা দরকার। আমি আর অবিনাশবাবু কুণ্ডের পশ্চিম দিকটায় নেমেছিলাম, আর সাহেব 3 জন নেমেছিলেন দক্ষিণ দিকে। স্নান সেরে ভিজে কাপড় শুকোনোর অপেক্ষায় বসে আছে। এমন সময় ক্রোল আমার কাছে এসে গল্প করার ভান করে হাসি হাসি মুখে চাপা গলায় বলল, খুব জটিল ব্যাপার। আমি বললাম, কেন, কি হয়েছে? মার্কোভিচ লোকটা ভণ্ড, জোচ্চোর। আবার কি করল? আমি জানি ক্রোল মার্কোভিচকে মোটেই পছন্দ করে না। বললাম, ব্যাপারটা খুলে বলো। ক্রোল সেই রকম হাসি হাসি ভাব করেই বলতে লাগল, একটা পাথরের পিছনে আমাদের গরম জামাগুলো খুলে আমরা জলে নেমেছিলাম। আমি একটা ডুব দিয়ে উঠে পড়ি। মার্কোভিচের কোট আমার কোটের পাশেই রাখা ছিল। ভিতরের পকেটটা দেখতে পাচ্ছিলাম। তাতে কি আছে দেখার লোভ সামলাতে পারলাম না। 3টে চিঠি ছিল, ব্রিটিশ ডাক টিকিট। প্রত্যেকটি জন মার্কহ্যাম নামক কোনো ভদ্রলোককে লেখা। মার্কহ্যাম মার্কোভিচ, ব্যাপারটা বুঝতে পারছো না? আমি বললাম, ঠিকানা কি ছিল? দিল্লির ঠিকানা। জন মার্কহ্যাম নামটা চেনা চেনা মনে হচ্ছে। কোথায় শুনেছি আগে? ঠিক কথা, বছর 3 আগের খবরের কাগজের একটা খবর। সোনা স্মাগল করার ব্যাপারে লোকটা ধরা পড়েছিল। জন মার্কহ্যাম জেলও হয়েছিল। কিভাবে যেন পালায়। একটা পুলিশকে গুলি করে মেরেছিল। জন মার্কহ্যাম লোকটা ইংরেজ, ভারতবর্ষে আছে বহুদিন। নৈনিতালে একটা হোটেল চালাতো, পলাতক আসামি। এখন নাম ভাড়িয়ে পোল্যান্ডবাসী রাশিয়ান সেজে আমাদের সঙ্গ নিয়েছে। তিব্বত হবে তার গা ঢাকা দেবার জায়গা, কিংবা আরও অন্য কোনো কুকিরদের মতলবে এসেছে এখানে। ভণ্ডই বটে, ডেঞ্জারাস লোক। ক্রোলের গোয়েন্দাগিরির প্রশংসা করতে হয়। প্রথমে অন্যমনস্ক ভাব দেখে ও যে এতটা চতুর সেটা বুঝতে পারিনি। আমি ক্রোলকে মার্কহ্যামের ঘটনাটা বললাম। ক্রোলের মুখে এখনো হাসি। সেটার প্রয়োজন এই কারণে যে মার্কোভিচ কুণ্ডের দক্ষিণ দিক থেকে আমাদের দেখতে পাচ্ছে। তার বিষয়ে কথা হচ্ছে, সেটা তাকে বুঝতে দেওয়া চলে না। ক্রোল খোশ গল্পের মেজাজে এবার সশব্দে হেসে পরক্ষণে গলা নামিয়ে বলল, আমার ইচ্ছে ওকে এখানে ফেলে রেখে যাওয়া, ওর তুষার সমাধি হোক, ওটাই হবে ওর শাস্তি। প্রস্তাবটা আমার কাছে ভালো মনে হলো না। বললাম, না, ও আমাদের সঙ্গেই চলুক। ওকে কোনো রকমেই জানতে দেওয়া যাবে না যে ওর আসল পরিচয় আমরা জেনে ফেলেছি। আমাদের লক্ষ্য হবে দেশে ফিরে গিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া। শেষ পর্যন্ত ক্রোল আমার প্রস্তাবে রাজি হল। সন্ডার্সকে সুযোগ বুঝে সব বলতে হবে, আর সবাই মিলে মার্কোভিচের প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে। 10ই আগস্ট বিকেল 5:30, মানস সরোবরের উপকূলে। মেঘদূতে কালিদাসের বর্ণনায় মানস সরোবরে রাজহাঁস আর পদ্মের কথা আছে। এসবটি রাজহাঁসের বদলে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস দেখেছি, আর পদ্ম থাকলেও এখনো চোখে পড়েনি। এছাড়া আজ পর্যন্ত মানস সরোবরের যত বর্ণনা শুনেছি বা পড়েছি, চোখের সামনে দেখে মনে হচ্ছে এই হ্রদ তার চেয়ে সহস্র গুণে বেশি সুন্দর। চারিদিকের বালি আর পাথরের রুক্ষতার মধ্যে এই 45 মাইল ব্যাসযুক্ত জলখণ্ডের অস্বাভাবিক উজ্জ্বল ও স্বচ্ছ নীল রং মনে এমনই একটা ভাবের সঞ্চার করে, যার কোনো বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্রদের উত্তরে 22,000 ফুট উঁচু কৈলাস, আর দক্ষিণে প্রায় যেন জল থেকে খাড়া হয়ে ওঠা গুরলা মান্ধাতা। চারিদিকে পাহাড়ের গায়ে ছোট বড় সব গুম্ফা চোখে পড়ছে। তাদের সোনায় মোড়া ছাদগুলোতে রোদ পড়ে ঝিকমিক করছে। আমরা ক্যাম্প ফেলেছি জল থেকে 20 হাত দূরে। এখানে আরও অনেক তীর্থযাত্রী ও লামাদের দেখতে পাচ্ছি। তাদের কেউ কেউ হামাগুড়ি দিয়ে হ্রদ প্রদক্ষিণ করছে, কেউ হাতে প্রেয়ার হুইল বা জপযন্ত্র ঘোরাতে ঘোরাতে পায়ে হেঁটে প্রদক্ষিণ করছে। হিন্দু বৌদ্ধ 2 ধর্মাবলম্বী লোকের কাছেই কৈলাস মানস সরোবরের অসীম মাহাত্ম্য। ভূগোলের দিক দিয়ে এই জায়গার বিশেষত্ব হলো এই যে
একসঙ্গে 4টে বিখ্যাত নদীর উৎস রয়েছে এরই আশেপাশে। এই নদীগুলো হল ব্রহ্মপুত্র, শতদ্রু, সিন্ধু ও কর্ণালী। অবিনাশবাবু এখানে এসেই বালির উপর শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম তো করলেনই, তারপর আমাদের সঙ্গী সাহেবদেরও সেক্রেড, সেক্রেড, মোর সেক্রেড দ্যান কাউ ইত্যাদি বলে গড় করিয়ে ছাড়লেন। তারপর যেটা করলেন সেটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হয়নি। হ্রদের ধারে গিয়ে গায়ের ভারী পশমের কোটটা খুলে ফেলে 2 হাত জোর করে এক লাফে ঝপাং করে জলের মধ্যে গিয়ে পড়লেন। পর মুহূর্তেই দেখি তার দাঁত কপাটি লেগে গেছে। ক্রোল ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ জলে নেমে ভদ্রলোককে টেনে তুললেন। তারপর তাকে ব্র্যান্ডি খাইয়ে তার শরীর গরম করল। আসলে মানস সরোবরের মতো এমন কনকনে ঠান্ডা জল ভারতবর্ষের কোনো নদী বা হ্রদে নেই। অবিনাশবাবু ভুলে গেছেন যে এখানকার উচ্চতা 15,000 ফুট। ভদ্রলোক এখন দিব্যি চাঙ্গা। বলছেন ওর বাঁ হাতের বুড়ো আঙুলের গাঁটে নাকি 26 বছর ধরে একটা ব্যথা ছিল, সেটা এই এক ঝাঁপানিতেই বেমালুম সেরে গেছে। 2 হরলিক্সের খালি বোতলে ভদ্রলোক হ্রদের পবিত্র জল নিয়ে নিয়েছেন। সেই জলে ছিটে দিয়ে আমাদের যাবতীয় বিপদ আপদ দূর করার মতলব করেছেন। এই অঞ্চলে গিয়ানিমাতে একটা বড় হাট বসে। আমরা সেখান থেকে কিছু খাবার জিনিস, কিছু শুকনো ফল, ঠান্ডায় জমে যাওয়া পাথরের মতো শক্ত চমড়ির দুধ আর পশমের তৈরি কিছু কম্বল ও পোশাক কিনে নিয়েছি। ক্রোল দেখি একরাশ মানুষের হাড়গোড় কিনে এনেছে। তার মধ্যে একটা পায়ের হাড়, যেটা বাঁশির মতো বাজানো যায়। এসব নাকি তার জাদুবিদ্যার গবেষণার কাজে লাগবে। মার্কোভিচ গিয়ানিমার বাজারে কিছুক্ষণের জন্য দলছাড়া হয়ে গিয়েছিল। 10 মিনিট হলো সে ফিরেছে। থলিতে করে কি এনেছে বোঝা গেল না। সন্ডার্সের নৈরাশ্য অনেকটা কমেছে। সে বুঝেছে যে এক শৃঙ্গের দেখা না পেলেও মানস সরোবরে এই অপার্থিব সৌন্দর্য আর নির্মল আবহাওয়া এও কিছু কম পাওয়া নয়। কাল আমরা সরোবর ছেড়ে চাংথাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের লক্ষ্য হবে ল্যাটিচিউড 33.3 নর্থ ও লঙ্গিচিউড 84 ইস্ট। অবিনাশবাবু তার পকেট গীতা খুলে কৈলাসের দিকে মুখ করে পিঠে রোদ নিয়ে বসে আছেন। এইবার বোঝা যাবে তার ভক্তির দৌড় কত দূর। 12 আগস্ট, চাংথাং, ল্যাটিচিউড 30 নর্থ, লঙ্গিচিউড 81 ইস্ট। সকাল 8:30। আমরা একটা ছোট লেকের ধারে ক্যাম্প ফেলেছি। কাল রাত্রে এক অদ্ভুত ঘটনা। 12টার সময় -15 ডিগ্রিতে ক্রোল আমার ক্যাম্পে এসে আমার ঘুম ভাঙিয়ে বলল সে মার্কোভিচের জিনিসপত্র ঘেটে অনেক কিছু পেয়েছে। আমি তো অবাক। বললাম, তার জিনিস ঘাটলে সে টের পেল না? পাবে কি করে? কাল সন্ধেবেলা যে ওর চায়ের সঙ্গে বারবিটুরেট মিশিয়ে দিয়েছিলাম। হাত সাফাই কি আর অমনি অমনি শিখেছি? ও এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কি জিনিস পেলে? চলো না, দেখবে। গায়ে একটা মোটা কম্বল চাপিয়ে আমাদের ক্যাম্প ছেড়ে ওদেরটায় গিয়ে ঢুকলাম। ঢুকতে একটা তীব্র আধচেনা গন্ধ নাকে এলো। বললাম, এ কিসের গন্ধ? ক্রোল বলল, এই তো, এই টিনের মধ্যে কি জানি রয়েছে। টিনের কৌটোটা হাতে নিয়ে ঢাকনা খুলতে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ যে কস্তুরী, ধরা গলায় বললাম আমি। কস্তুরী বটে, এতে কোনো সন্দেহ নেই। তিব্বতে কস্তুরী মৃগ বা মাস্ক ডিয়ার পাওয়া যায়। সারা পৃথিবী থেকেই প্রায় লোপ পেতে বসেছে এই জানোয়ার। একটা মাঝারি কুকুরের সাইজের হরিণ। তার পেটের ভিতর পাওয়া যায় কস্তুরী নামক এক আশ্চর্য জিনিস। এটার প্রয়োজন হয় গন্ধদ্রব্য বা পারফিউম তৈরির কাজে। 1 তোলা কস্তুরীর দাম হল প্রায় 30 টাকা। আসবার পথে ভারতবর্ষ তিব্বতের সীমানায় আসকোট শহরে এক ব্যবসাদারের কাছে জেনেছিলাম যে তিনি একাই সরকারি লাইসেন্সে গত বছরে প্রায় 4 লাখ টাকার কস্তুরী বিদেশে রপ্তানি করেছেন। আমি বললাম, এই কস্তুরী কি গিয়ানিমার হাটে কিনেছে নাকি মার্কোভিচ? কিনেছে? প্রশ্নটা করল সন্ডার্স, তার কথায় তিক্ত ব্যঙ্গের সুর। এই দেখো না,
এগুলো কি সব ওর কেনা? সন্ডার্স একটা ঝোলা ফাঁক করে একরাশ কালো চমড়ির লোমের ভিতর থেকে 5টা বৌদ্ধ দেবদেবীর মূর্তি বার করল। সেগুলোর সাইজ 1 বিঘতের বেশি না, কিন্তু প্রত্যেকটি মূর্তি সোনার তৈরি। এছাড়া আরও মূল্যবান জিনিস ঝোলায় ছিল। একটা পাথর বসানো সোনার বজ্র, একটা সোনার পাত্র, খান ত্রিশেক আলগা পাথর ইত্যাদি। "উই হ্যাভ আ রিয়েল রবার ইন আওয়ার মিডস্ট", বলল সন্ডার্স। শুধু খামপাড়াই দস্যু নয়, ইনিও একটা জলজ্যান্ত দস্যু। আমি জোর দিয়ে বলতে পারি এই কস্তুরি সে গিয়ানিমার বাজার থেকে চুরি করে এনেছে, যেমন এই মূর্তিগুলো চুরি করেছে গুম্ফা থেকে। এখন বুঝতে পারলাম মার্কোভিচ কেন আমাদের দল ছেড়ে বারবার গুম্ফা দেখতে চলে যায়। লোকটার বেপরোয়া সাহসের কথা ভাবলে অবাক হতে হয়। আজ মার্কোভিচের ভাব দেখে মনে হলো যে কালকের ঘটনা কিছু টের পাইনি। তার জিনিসপত্র যেভাবে ছিল আবার ঠিক সেভাবেই রেখে আমরা ঘুমোতে চলে যাই। যাবার আগে এটাও ভেবেছিলাম যে মার্কোভিচের সঙ্গে একটা অস্ত্র আছে, একটা 45 কোল্ট অটোমেটিক রিভলভার। এটার কথা মার্কোভিচ আমাদের বলেনি। সে রিভলভার অবশ্যই তার আর কোনো কাজে লাগবে না, কারণ ক্রোল তার টোটাগুলি সযত্নে সরিয়ে ফেলেছে। 15 আগস্ট, চাংথাং, ল্যাটিচিউড 32.5 নর্থ, লঙ্গিচিউড 82 ইস্ট, বিকেল 4:30। চাংথাং অঞ্চলের ভয়াবহ চেহারাটা ক্রমে আমাদের কাছে স্পষ্ট হয়ে আসছে। এ জায়গার উচ্চতা 16,500 ফুট। আমরা এখন একটা অসমতল জায়গায় এসে পড়েছি। মাঝে মাঝে 400-500 ফুট উঠতে হচ্ছে, তারপর একটা গিরিবর্তের মধ্য দিয়ে গিয়ে আবার নামতে হচ্ছে। কাল সকাল থেকে একটি গাছ, একটি তৃণও চোখে পড়েনি। যেদিকে দেখছি খালি বালি, পাথর আর বরফ। তিব্বতীরা কিন্তু এসব অঞ্চলেও পাথরের গায়ে তাদের মহামন্ত্র খোদাই করে রেখেছে। গুম্ফার সংখ্যা ক্রমে কমে আসছে, তবে মাঝে মাঝে এক একটা স্তূপ বা চোয়াটেন দেখা যাচ্ছে। বসতি একেবারেই নেই। পরশু একটা যাযাবরদের আস্তানায় গিয়ে পড়েছিলাম। প্রায় 100-5 মহিলা পুরুষ তাদের কাচ্চা, বাচ্চা, ছাগল, ভেড়া, গাধা, চমড়ি নিয়ে অনেকখানি জায়গা জুড়ে পশমের তাঁবু খাটিয়ে বসতি গেড়েছে। লোকগুলো ভারী আমোদে, মুখে হাসি ছাড়া কথা নেই। এই ভ্রাম্যমান শিকড়হীন অবস্থাতেও দিব্যি আছে বলে মনে হয়। এদের 2-1জনকে এক শৃঙ্খ সম্বন্ধে জিজ্ঞেস করে কোনো ফল হল না। আমরা আরও উত্তরের দিকে যাচ্ছি শুনে এরা বেশ জোর দিয়ে বারণ করল। বলল, উত্তরে ডুংলুং ডো আছে, সেটা পেরিয়ে যাওয়া নাকি মানুষের অসাধ্য। ডুংলুং ডো কী জিনিস জিজ্ঞেস করাতে যা বর্ণনা দিল, তাতে বুঝলাম সেটা অনেকখানি জায়গা জুড়ে একটা দুর্লঙ্ঘ প্রাচীর। তার পিছনে কি আছে কেউ জানে না। এই প্রাচীর এরা কেউই দেখেনি, কিন্তু বহুকাল থেকেই নাকি তিব্বতীরা এর কথা জানে। আদিকালে কোনো কোনো লামা নাকি সেখানে গেছে, কিন্তু গত 300 বছরের মধ্যে সেখানে কেউ যায়নি। মনি লামার হেয়ালি কথাতেও যখন আমরা নিরুদ্যম হইনি, তখন যাযাবরদের বারণ আমরা মানব কেন? চার্লস উইলার্ডের ডায়েরি রয়েছে আমাদের কাছে, তার কথার উপর ভরসা রেখেই আমাদের চলতে হবে। 18 আগস্ট, চাংথাং, ল্যাটিচিউড 32 নর্থ, লঙ্গিচিউড 82.8 ইস্ট। একটা লেকের ধারে ক্যাম্পের ভেতর বসে ডায়েরি লিখছি। আজ এক বিচিত্র অভিজ্ঞতা। একটা প্রায় সমতল উপত্যকা দিয়ে হেঁটে চলেছি। আকাশে ঘন কালো মেঘ, মনে হচ্ছে ঝড় উঠবে। এমন সময় সন্ডার্স চেঁচিয়ে উঠল, ওগুলো কি? সামনে বেশ কিছু দূরে, যেখানে জমিটা খানিকটু উপরের দিকে উঠেছে, তার ঠিক সামনে কালো কালো অনেকগুলো কি যেন দাঁড়িয়ে আছে। জানোয়ারের পাল বলেই তো মনে হচ্ছে। রাপসাংকে জিজ্ঞেস করতে সে সঠিক কিছু বলতে পারল না। ক্রোল অসহিষ্ণুভাবে বলল, তোমার অমনিস্কোপে চোখ লাগাও। অমনিস্কোপ দিয়ে দেখে মনে হলো সেগুলো জানোয়ার, তবে কি জানোয়ার, কেন ওভাবে দাঁড়িয়ে আছে কিছুই বোঝা গেল না। শিং আছে কি? ক্রোল জিজ্ঞেস করল।
সে ছেলে মানুষের মতো ব্যস্ত হয়ে পড়েছে। বাধ্য হয়ে বলতে হলো যে শিং আছে কি নেই তা বোঝা যাচ্ছে না। কাছে গিয়ে ব্যাপার বুঝে স্তম্ভিত হয়ে গেলাম। একটা বুনো গাধার পাল, সংখ্যায় প্রায় 40টা হবে, সব কটা মোড়ে শুকিয়ে কাঠ হয়ে খাড়া দাঁড়িয়ে আছে। রাপসাং এইবার ব্যাপারটা বুঝেছে। বলল, শীতকালে বরফের ঝড়ে সেগুলো মরেছে, তারপর গরমকালে বরফ গলে গিয়ে মৃতদেহগুলো সেই দাঁড়ানো অবস্থাতেই আবার বেরিয়ে পড়েছে। আমাদের খাবারের স্টক কমে আসছে। যাযাবরদের কাছ থেকে ভারতীয় টাকার বিনিময়ে কিছু চা আর মাখন কিনে নিয়েছিলাম। সেটা এখনও চলবে কিছুদিন। মাংসে আমাদের সকলেরই অরুচি ধরে গেছে। শাক, সবজি, গম ইত্যাদি ফুরিয়ে এসেছে। এর মধ্যে আমার তৈরি ক্ষুধাতৃষ্ণাশক বটিকা ইন্ডিকা খেতে হয়েছে সকলকেই। আর কিছুদিন পরে ওই বড়ি ছাড়া আর কিছুই খাবার থাকবে না। ক্রোল মেক্সিকো থেকে আরম্ভ করে বর্নিও পর্যন্ত 11টা বিভিন্ন দেশের বিভিন্ন রকম ম্যাজিক প্রয়োগ করে গুণে বার করতে চেষ্টা করছে আমাদের কপালে এক শৃঙ্গ দেখার সৌভাগ্য হবে কিনা। 5টা ম্যাজিক বলছে না, 6টা বলছে হ্যাঁ। আমরা যেখানে ক্যাম্প ফেলেছি তার উত্তরে, অর্থাৎ আমরা যেদিকে যাব সেই দিকে, প্রায় 30-40 মাইল দূরে একটা অংশ দেখে মনে হচ্ছে সেখানে জমিটা যেন একটা সিঁড়ির ধাপের মতো উপরের দিকে উঠেছে। অমনিস্কোপ দিয়ে দেখে সেটাকে একটা টেবল মাউন্টেনের মতো মনে হচ্ছে। এটাই কি ডুংলুংডো? বুলার্ড তার ডায়েরিতে যে জায়গার অবস্থানের কথা উল্লেখ করেছে, আমরা তার খুবই কাছে এসে পড়েছি। কিন্তু উইলার্ড যাকে এ ওয়ান্ডারফুল মনাস্ট্রি বলেছে, সে থোকচুম গুম্ফাটা কোথায়? আর 200 বছরের উড়ন্ত লামাই বা কোথায়? আর ইউনিকর্নই বা কোথায়? 19শে আগস্ট। এক আশ্চর্য গুম্ফায় এক লোমহর্ষক অভিজ্ঞতা। এটাই যে উইলার্ডের থোকচুম গুম্ফা তাতে কোনো সন্দেহ নেই, কারণ গুম্ফায় পৌঁছানোর 3 মিনিট আগেই রাস্তার ধারে একটা পাথরের গায়ে সে বিখ্যাত তিব্বতী মহামন্ত্রের নিচে 3টি ইংরাজি অক্ষর খোদাই করা দেখলাম, CRW, অর্থাৎ চার্লস রক্সটন উইলার্ড। আগেই বলে রাখি, আমাদের কুলির মধ্যে রাপসাং ও টুন্ডুপ ছাড়া আর সকলেই পালিয়েছে। রাপসাং পালাবে না বলেই আমার বিশ্বাস। সে যে শুধু বিশ্বাসী তা নয়, তার মধ্যে কুসংস্কারের লেশমাত্র নেই। তিব্বতীদের মধ্যে সে একটা আশ্চর্য ব্যতিক্রম। অন্যেরা যাবার সময় আমাদের সব কটা ঘোড়া এবং 4টে চমড়ি নিয়ে গেছে। বাকি আছে 2টো মাত্র চমড়ি। আমাদের তাঁবু এবং আরও কিছু ভারী জিনিস এই 2টোর পিঠে চলে যাবে। বাকি জিনিস আমাদের নিজেদের বইতে হবে। আর ঘোড়া যখন নেই তখন বাকি পথটা হেঁটেই যেতে হবে। সেই খাড়া উঠে যাওয়া উপত্যকার অংশটা ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছে, আর সেই কারণে আমাদের দলের সকলের মধ্যে একটা চাঞ্চল্যের ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সকলেরই বিশ্বাস ওটাই ডুংলুংডো, যদিও ডুংলুংডো যে কি তা এখনও কেউ জানি না। সন্ডার্সের মতে ওটা একটা কেল্লার প্রাচীর। আমার ধারণা ওটার পিছনে একটা হ্রদ আছে, যার কোনো উল্লেখ পৃথিবীর কোনো মানচিত্রে নেই। যে গুম্ফাটার কথা লিখতে যাচ্ছি সেটার অস্তিত্ব প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি। তার কারণ সেটা একটা বেশ উঁচু গ্রানাইটের টিলার পেছনে লুকোনো ছিল। টিলাটা পেরোতেই গুম্ফাটা দেখা গেল, আর দেখা মাত্র আমাদের সকলের মুখ দিয়ে নানা রকম বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। সূর্য মেঘের আড়ালে থাকা সত্ত্বেও গুম্ফার জৌলুস দেখে মনে হয় তার আপাদমস্তক সোনা দিয়ে মোড়া। কাছে গিয়ে কেমন যেন ধারণা হলো যে গুম্ফায় লোকজন বেশি নেই। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা সেটাকে ঘিরে রেখেছে। আমরা পাহাড়ে পথ দিয়ে উঠে গুম্ফার ভেতর ঢুকলাম। চৌকাঠ পেরোতেই মাথার উপর প্রকাণ্ড ব্রোঞ্জের ঘণ্টা। ক্রোল তার দড়ি ধরে টান দিতেই গুরুগম্ভীর স্বরে সেটা বেজে উঠল, আর প্রায় 3 মিনিট ধরে সেই ঘণ্টার রেশ গুম্ফার ভেতর ধ্বনিত হতে লাগল। ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে সেখানে অনেক দিন কোনো মানুষের পা পড়েনি। কেবল মানুষ ছাড়া একটা গুম্ফায় যা থাকে তা সবই এখানে রয়েছে। সন্ডার্স 2-1 বার হ্যালো হ্যালো করে
কোনো উত্তর না পাওয়াতে আমরা নিজেরাই একটু ঘুরে দেখব বলে স্থির করলাম। ক্রোলের হাবভাবে বুঝলাম সে মার্কোভিচকে একা ছাড়বে না। সোনার প্রতি যার এমন লোভ তাকে এখানে একা ছাড়া যায় না। সন্ডার্স হলঘরের বাঁ দিকে দরজার দিকে এগিয়ে গেল। আমি আর অবিনাশবাবু গেলাম ডান দিকে। গুম্ফার মেঝেতে ধুলো জমেছে, ইঁদুর বসবাসের চিহ্ন চারিদিকে ছড়ানো। আমরা দুজনে সবেমাত্র ডান দিকের ঘরে ঢুকেছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমাদের রক্ত জল হয়ে গেল। সন্ডার্সের গলা। দৌড়ে গেলাম অনুসন্ধান করতে। ক্রোল, মার্কোভিচ আর আমরা দুজন প্রায় একই সঙ্গে পৌঁছলাম বাঁ দিকের একটা মাঝারি আয়তনের ঘরে। সন্ডার্স পূব দিকের দরজার পাশে শরীরটা কুঁকড়ে ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ঘরের পিছন দিকে। এবার বুঝতে পারলাম তার আতঙ্কের কারণ। একটা অতি বৃদ্ধ শীর্ণকায় মুণ্ডিত মস্তক লামা ঘরের পিছন দিকটায় বসে আছেন পদ্মাসনের ভঙ্গিতে। তার শরীর সামনের দিকে ঝুঁকে পড়েছে, তার হাত দুটো উপর করে রাখা হয়েছে একটা কাঠের ডেস্কের উপর খোলা একটা জীর্ণ পুঁথির পাতায়। লামার দেহ নিস্পন্দ, তার চামড়া যেটুকু অংশ দেখা যাচ্ছে তার রং ছেয়ে নীল, আর সে চামড়ার নিচে মাংসের লেশ মাত্র নেই। লামা মৃত। কবে কিভাবে মরেছেন সেটা জানার কোনো উপায় নেই, আর কিভাবে যে তার দেহ মৃত্যুজনিত বিকারের হাত থেকে রক্ষা পেয়েছে সেটাও বোঝার কোনো উপায় নেই। সন্ডার্স এতক্ষণে খানিকটা সামলে নিয়েছে। কিছুদিন থেকেই তার স্নায়ু দুর্বল হয়েছে, তাই সে এতটা ভয় পেয়েছে। আমি জানি আমাদের অভিযান সার্থক হলে সে নিঃসন্দেহে তার স্বাস্থ্য ফিরে পাবে। এবারে আমার দৃষ্টি গেল ঘরের অন্যান্য জিনিসের দিকে। একদিকে দেয়ালের সামনে পিতল ও তামার নানা রকম পাত্র। হঠাৎ দেখলে মনে হবে বুঝি রান্নাঘরে ঢুকে পড়েছি। এগিয়ে গিয়ে দেখি পাত্রগুলোর মধ্যে নানা রঙের পাউডার, তরল ও চিটচিটে পদার্থ রয়েছে। সেগুলো চেনা খুব মুশকিল। অন্যদিকে দেয়ালে সারি সারি তাকে রাখা রয়েছে অজস্র পুঁথি, আর তার নিচে মেঝেতে রয়েছে আশ্চর্য সুন্দর কাজ করা পাথর বসানো ৮ জোড়া তিব্বতী পশমের বুট জুতো। এছাড়া ঘরে সর্বত্র ছড়ানো রয়েছে নানা রকম হাড়, মাথার খুলি, জানোয়ারের লোম ইত্যাদি। ক্রোল বলে উঠল, এই প্রথম একটা গুম্ফায় এসে তিব্বতী ম্যাজিকের গন্ধ পাচ্ছি। আমার ভয় ডর বলে কিছু নেই, তাই আমি এগিয়ে গেলাম লামার মৃতদেহের দিকে। তিনি কোন বিষয়ে অধ্যয়ন করতে করতে দেহ রক্ষা করেছেন সেটা জানা দরকার। আগেই লক্ষ্য করেছি যে পুঁথির অক্ষরগুলো দেবনাগরী, তিব্বতী নয়। পুঁথিটা ধরে টান দিতে সেটা মৃত লামার হাতের তলা থেকে বেরিয়ে চলে এলো। লামার হাত দুটো সেই একইভাবে রয়ে গেল চৌকির 2 ইঞ্চি উপরে। পুঁথির পাতা উল্টে পাল্টে বুঝতে পারলাম সেটার বিষয় বৈজ্ঞানিক। ক্রোল জিজ্ঞেস করাতে বললাম সেটা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে, যদিও জানি আসলে তা নয়। যাই হোক, আর সময় নষ্ট না করে সেটাকে সঙ্গে নিয়ে মৃত লামাকে সেই অবস্থাতেই রেখে আমরা গুম্ফার অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে এলাম। এখন দুপুর 2টো। আমি গুম্ফার সামনেই একটা পাথরের উপর বসে আছি। পুঁথির অনেকখানি পড়া হয়ে গেছে। তিব্বতে যে ধর্মের বাইরেও কোনো কিছুর চর্চা হয়েছে, এই পুঁথিই তার প্রমাণ। অবশ্য এই বিশেষ লামাটি ছাড়া এই বিশেষ বিষয়টি নিয়ে কেউ চর্চা করেছে কিনা সন্দেহ। এতে যা বলা হয়েছে তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পুঁথির নাম উড্ডয়ন সূত্রম। নিছক রাসায়নিক উপায়ে মানুষ কিভাবে আকাশে উঠতে পারে তারই নির্দেশ দেওয়া হয়েছে এতে। এই উড্ডয়ন সূত্রমের কথা আমি শুনেছি। বৌদ্ধ যুগে তক্ষশিলায় একজন মহাপণ্ডিত ছিলেন। তার নাম ছিল বিদ্যুৎমণি। তিনি এই বৈজ্ঞানিক সূত্র রচনা করেন এবং করার কিছু পরেই তিব্বতে চলে যান। আর তিনি ভারতবর্ষে ফেরেননি। তার বিজ্ঞান সম্বন্ধেও ভারতবর্ষে কেউ কোনোদিন কিছু জানতে পারেনি। পুঁথি পড়ে এক আশ্চর্য পদার্থের কথা জানা যাচ্ছে। তার নাম মুং।
এংমুংয়ের সাহায্যে মানুষের ওজন এত কমিয়ে দেওয়া যায় যে একটা দমকা বাতাস এলে সে মানুষ রাজহংসের দেহচ্যুত পালকের মতো শূন্যে ভেসে বেড়াতে পারে। এংমুং কিভাবে তৈরি করতে হয় সেটা পুঁথিতে লেখা আছে, কিন্তু তার জন্য যেসব প্রয়োজনীয় উপাদানের কথা বলা হয়েছে তার একটারও নাম আমি কখনো শুনিনি। বলিক, শলক্র, ত্রিগন্ধা, অভ্রনীল, ধুমা, জড়হা এ কোনোটাই আমার জানা নয়। যার হাতের তলা থেকে পুঁথিটা নিয়ে এলাম তিনি নিশ্চয়ই জানতেন, এবং এই সব উপাদানের সাহায্যে তিনি নিশ্চয়ই মুং তৈরি করতে সক্ষম হয়েছিলেন। নিঃসন্দেহে ইনি সে 200-year-old লামা, যার সঙ্গে উইলার্ডের মুংয়ের সাহায্যেই আকাশে উড়েছিলেন। ইনি যে গত 1 বছরের মধ্যে পরলোক গমন করবেন সেটা আমাদের দুর্ভাগ্য, না হলে আমাদের পক্ষেও নিশ্চয়ই উইলার্ডের মতো আকাশে ওড়া সম্ভব হতো। সকলে রওনা হবার জন্য তৈরি, লেখা বন্ধ করি। 20 আগস্ট, ল্যাটিচিউড 33.3 নর্থ, 84 লঙ্গিচিউড ইস্ট। উইলার্ডের ডায়েরিতে এই জায়গাতেই ক্যাম্প ফেলার উল্লেখ আছে। আমরাও তাই করেছি। আমরা বলতে যা ছিল তার চেয়ে 2 জন কম, কারণ মার্কোভিচ ওরফে মার্কহ্যাম উধাও, আর সেই নিশ্চয়ই সঙ্গে করে টুন্ডুপকে নিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের 2টি চমড়ির একটিও গেছে। আমরা কদিন থেকে মার্কোভিচকে মাঝে মাঝে টুন্ডুপের সঙ্গে কথা বলতে দেখেছি, তখন অতটা গা করিনি। এখন বুঝতে পারছি ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র চলছিল। ঘটনাটা ঘটে কাল বিকেলে। গুম্ফা থেকে রওনা হবার ঘণ্টা 2-এর মধ্যেই আমাদের একটা প্রলয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়তে হয়েছিল, যাকে বলে ব্লাইন্ডিং স্টর্ম। সাময়িকভাবে সত্যি আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। কে কোথায় রয়েছে, কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় আধ ঘণ্টা পরে ঝড় কমলে পর দেখি 2টি মানুষ আর একটি চমড়ি কম। তার উপর যখন দেখলাম যে একটি বন্দুকও কম, তখন বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট নয়। মার্কোভিচ প্ল্যান করেই পালিয়েছে এবং তার ফেরার কোনো মতলব নেই। একদিক দিয়ে বলা যেতে পারে আপদ বিদেয় হল, কিন্তু সেই সঙ্গে আবার আফসোস হলো যে তার শয়তানের উপযুক্ত শাস্তি হল না। ক্রোল তো চুল ছেড়তে বাকি রেখেছে, বলেছে এসব লোকের সঙ্গে ভালো মানসিক করার ফল হচ্ছে এই। যাই হোক, যে চলে গেছে তার কথা ভেবে আর লাভ নেই। আমরা তাকে ছাড়াই ডুংলুংডোর উদ্দেশ্যে পাড়ি দেব। উত্তরে চাইলেই এখন ডুংলুংডোর প্রাচীর দেখা যাচ্ছে, এখনো মাইল 5 দূর। তা সত্ত্বেও প্রাচীরের বিশালত্ব সহজে অনুমান করা যায়। পূব পশ্চিমে অন্তত মাইল 20-25 লম্বা হবে। উত্তর দক্ষিণের দৈর্ঘ্য বোঝার কোনো উপায় নেই। বোধহয় ডুংলুংডোর দিক থেকে একটা গন্ধ মাঝে মাঝে হাওয়ায় ভেসে আসছে। সেটাকে প্রথমে কস্তুরি বলে মনে হয়েছিল, কিন্তু এখন অন্যরকম লাগছে। সেটা কিসের গন্ধ বলা শক্ত। শুধু এইটুকু বলতে পারি যে এমন খুশবু আমাদের কারুর নাকে এর আগে কখনো প্রবেশ করেনি। আবার ঝোড়ো বাতাস আরম্ভ হলো। এবার তাঁবুতে গিয়ে ঢুকি। 20 আগস্ট, দুপুর 1:30। আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিক ঘোলাটে অন্ধকার। তার মধ্যে লক্ষ বাঁশির মতো শব্দ করে বরফের ঝড় বইছে। ভাগ্যিস গিয়ানিমার বাজার থেকে বিলিতি তাঁবুর বদলে তিব্বতী পশমের তাঁবু কিনেছিলাম। আজ সারাটা দিন এই ক্যাম্পেই থাকতে হবে বলে মনে হচ্ছে। 20 আগস্ট, বিকেল 5টা। আমাদের তিব্বত অভিযানের একটা হাইলাইট বা বিশেষ স্মরণীয় ঘটনা কিছুক্ষণ আগে ঘটে গেল। 3টে নাগাদ ঝড়টা একটু কমলে পর রাপসাং আমাদের 4 জনকে মাখন চা দিয়ে গেল। বাইরে ঝড়ের শব্দ কমলেও দমকা বাতাসে আমাদের তাঁবুর কাপড় বারবার কেঁপে উঠছিল। অবিনাশবাবু তার চায়ে চুমুক দিয়ে ভেরি গুড কথাটা সব উচ্চারণ করেছেন। এমন সময় বাইরে যেন বহু দূর থেকে একটা চিৎকার শোনা গেল। পুরুষ কণ্ঠে পরিত্রাহী চিৎকার। কথা বোঝার উপায় নেই, শুধু আর্তনাদের সুরটা বোঝা যাচ্ছে। আমরা 4 জনে চায়ের পাত্র রেখে ব্যস্তভাবে তাঁবুর বাইরে এলাম। হেল্প, হেল্প, সেভ মি, হেল্প!
এবার বোঝা যাচ্ছে, কণ্ঠস্বরও চেনা যাচ্ছে। একদিন মার্কোভিচ ইংরেজি বলেছে রাশিয়ান উচ্চারণে। এই প্রথম তার মুখে খাঁটি ইংরেজের উচ্চারণ শুনলাম। কিন্তু লোকটা কোথায়? রাপসাংও হতভম্বের মতো এদিক ওদিক চাইছে, কারণ চিৎকারটা একবার মনে হচ্ছে দক্ষিণ থেকে, একবার মনে হচ্ছে উত্তর দিক থেকে আসছে। হঠাৎ ক্রোল চেঁচিয়ে উঠল, ওই তো! সে চেয়ে আছে উত্তরে নয়, দক্ষিণে নয়, একেবারে শূন্যে, আকাশের দিকে। মাথা তুলে স্তম্ভিত হয়ে দেখি মার্কোভিচ শূন্যে ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। একবার সে নিচের দিকে নামে, পরক্ষণে এক দমকা বাতাস তাকে আবার উপরে তুলে দেয়। এই অবস্থাতে সে ক্রমাগত হাত পা ছুড়ে চিৎকার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিভাবে সেই অবস্থায় পৌঁছালো সেটা ভাববার সময় নেই। কি করে তাকে নামানো যায় সেটাই সমস্যা। কারণ পাগলা হাওয়া যে শুধু থামছেই না তা নয়, ক্ষণে ক্ষণে তার বেগ ও গতিপথ বদলাচ্ছে। লেট হিম স্টে দেয়ার, সন্ডার্স বলে উঠল। ক্রোলও সে কথায় তৎক্ষণাৎ সায় দিল। তারা বুঝেছে মার্কোভিচকে শাস্তি দেবার এটা চমৎকার পন্থা। এদিকে আমার বৈজ্ঞানিক মন বলছে মার্কোভিচ নিচে না নামলে তার ওড়ার কারণটা জানা যাবে না। রাপসাং কিন্তু ইতিমধ্যে তার তিব্বতী বুদ্ধি খাটিয়ে কাজে লেগে গেছে। 5 মিনিটের মধ্যে সে খানদশেক লম্বা চমড়ির লোমের দড়ি পরস্পরের সঙ্গে গেড়ো বেঁধে তার একটার মাথায় একটা পাথর বেঁধে সেটাকে মার্কোভিচের দিকে তাক করে ছোড়ার জন্য তৈরি হল। ক্রোল তাকে গিয়ে বাধা দিল। মার্কোভিচ এখন আমাদের মাথার উপর এসে পড়েছে। ক্রোল তার দিকে ফিরে কর্কশ গলায় চিৎকার করে বলল, ড্রপ দ্যাট গান ফার্স্ট, অর্থাৎ আগে তোমার হাত থেকে বন্দুকটা নিচে ফেলো। মার্কোভিচের হাতে বন্দুক রয়েছে সেটা এতক্ষণ দেখিনি। মার্কোভিচ বাধ্য ছেলের মতো তার হাতের মানলেখারটা ছেড়ে দিল, আর সেটা আমাদের হাত থেকে 10 হাত দূরে মাটিতে পড়ে খানিকটা আলগা বরফ চারদিকে ছিটিয়ে দিল। এবার রাপসাং দড়ির মাথায় বাঁধা পাথরটা মার্কোভিচের দিকে ছড়ে দিল। অব্যর্থ লক্ষ্য। মার্কোভিচ খপ করে সেটা লুফে নিল। তারপর রাপসাং একাই অনায়াসে তাকে মাটিতে নামিয়ে আনল। এইবার লক্ষ্য করলাম যে মৃত লামার ঘরে যে পাহাড়ের বুট জুতো দেখেছিলাম তারই এক জোড়া রয়েছে মার্কোভিচের পায়ে। এছাড়া তার কাঁধের ঝোলার ভেতর থেকেও গুম্ফার অনেক জিনিস বেরোলো, তার অধিকাংশই সোনার। ডাকাত হাতে হাতে ধরা পড়েছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে এমনই একটা আশ্চর্য জিনিসের সন্ধান সে আমাদের দিয়েছে যে তাকে শাস্তি বা ধমক দেওয়ার কথাটা আমাদের মনেই হলো না।